জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ৪৫টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান, কুকথা, হাইকোর্ট চত্বরে আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তেজনা। ধর্মীয় স্থানে তারস্বরে মাইক বাজানোর নিষেধাজ্ঞা, বৈঠকে পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। পশু বলিতে কড়া লাগাম সরকারের, শংসাপত্র ছাড়া বলি নিষিদ্ধ, অমান্য করলে জেল ও জরিমানা। আইনজীবী মমতার হাইকোর্টে গিয়ে সওয়াল, ভোট পরবর্তী অশান্তির মামলা নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে কি জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোট কিভাবে লুট হয়েছে সেই সত্যি সামনে আসবেই। কালীঘাটের সাংসদদের নিয়ে বৈঠকে যা যা বললেন মমতা অভিষেক। রাজ্যে মসনদে বিজেপি সরকার, এবার মা ক্যান্টিনে ৫ টাকায় মিলবে মাছ ভাত, মুখ খুললেন দিলীপ ঘোষ। আকাশে উড়ছেন পৌর, উত্তরপ্রদেশে কালবৈশাখীর তাণ্ডবে মৃত ১০৪, হাড়হিম করা ভিডিও ভাইরাল। তেল বাঁচান, প্রধানমন্ত্রীর বার্তার পরেই সাইকেল চালিয়ে বিধানসভার শপথে হলদিয়ার বিধায়ক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গালিগালাজ, দিনহাটায় ধৃত ২ কন্টেন্ট ক্রিয়েটার। ৯১ লক্ষ নাম বাদ, আপনি কি এখনও সরকারি সুবিধা পাবেন? অগ্নিমিত্রা পালের বড় ঘোষণা। প্রবীণ তৃণমূল বিধায়ককে দেখেই উঠে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী থাকল বিধানসভা। শপথ বাক্য পড়তে গিয়ে হোঁচট খেয়েই হারালেন সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরান, ভুল করে এগিয়ে গেলেন শুভেন্দুর সিটে। নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়, সরকারের সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন। মিষ্টিতে আর টান পড়বে না, চিনির আকাশছোঁয়া দাম রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের। প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে বড় দায়িত্ব বিজেপি সরকারের। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান, শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলই। কর্মসংস্থানে বিরাট ধামাকা, বেকারদের জন্য সুখবর বড়সড়, শুরু হচ্ছে মেগা নিয়োগ উৎসব, ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। এজলাসে দাঁড়িয়ে সওয়াল মমতার, ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের কাছে জবাব তলব হাইকোর্টের। এসএসসি দুর্নীতি মামলায় ৭ প্রাক্তন কর্তার বিরুদ্ধে তদন্তে অনুমতি মুখ্যমন্ত্রীর, বিচার শুরু সময় অপেক্ষা। বিরোধী দলনেতাকে ১১ মাস বাইরে থাকতে হবে না, রথিনকে স্পিকার মনোনীত করে তৃণমূলকে খোঁচাত মুখ্যমন্ত্রীর। এখানে নাটক করবেন না, কলকাতা হাইকোর্টে সওয়াল করার আগে শুনতে হলো মমতাকে। হিমাচল বাদে ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা নির্বাচন কমিশনের। প্লিজ স্যার, এটাই আমার শেষ বক্তব্য, প্রধান বিচারপতির কাছে হাতজোড় করে ভেঙে পড়লেন মমতা। জিতে গেলেন তো? মুখোমুখি শুভেন্দুকে দেখেই চওড়া হাসি কোনালের, জড়িয়ে ধরলেন দিলীপ ঘোষ। মমতার এনরোলমেন্টের রেকর্ড চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া, লাইসেন্স কি আদৌ আছে? প্রশ্ন আইনজীবী মহলের। মোয়াজ্জেম ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, কলেজে ভর্তি নিয়েও নির্দেশ, কি বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তৃণমূলের অন্দরে খোলা হাওয়া, স্বাধীনতা ফিরে পেলাম, শুভেন্দুর সাক্ষাতে একাধিক সংখ্যালঘু বিধায়ক। ফ্লাইটের দরকারই পড়বে না, ৩ ঘন্টায় পৌঁছে যাবেন হায়দ্রাবাদ থেকে চেন্নাই, বিরাট ঘোষণা রেলের। স্বজন পোষণ চলছে, শপথ নিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল, লিখলেন তাপস সজলকে নিয়েও। বিধানসভায় পা রেখেই গর্জে উঠলেন রেখা পাত্র, কি এমন বললেন যা শুনে কাঁপছে শাসক শিবির। হেলমেট না পরলেই শাস্তির খাড়া, সোম থেকে বুধবার কলকাতায় ধরা পড়লেন ৩৩০২ জন। অভিষেক বাচ্চা ছেলে, কেউ ওর ভুল শুধরে দেয়নি, দলের হারে নেতৃত্বকেই দুষছেন মুকুল পুত্র। পূর্ব বর্ধমানে বেআইনি পাথর ব্যবসার বিরুদ্ধে কড়া অভিযান, ভাতারে আটক ২১টি ডাম্পার লরি। ২ জন আইপিএসকে জেলে ঢুকিয়েছিলাম, রেকর্ড মনে রাখবেন, শুভেন্দুর পুলিশকে চরম হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের আমলে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ইউনিফর্মের ক্ষেত্রেও বিরাট দুর্নীতি, তদন্তে নামছে নতুন সরকার। গঙ্গাজল দিয়ে শুদ্ধ করতে হবে হাইকোর্ট, সওয়াল করতে এসে আইনজীবীদের নজিরবিহীন ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার হাতে অনেক কাজ আছে, অযথা বিষয় নিয়ে আমি ভাবিত নই, মমতার হাইকোর্টে যাওয়া প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী। ঘরছাড়াদের ফেরানোর গুরুদায়িত্ব পুলিশেরই, ভোট পরবর্তী হিংসা মামলায় কি নির্দেশ হাইকোর্টের। স্লিপ দেখিয়ে মনের মতো টাকা তোলা বন্ধ,
পার্কিং নিয়ে বড় পদক্ষেপ পুরমন্ত্রী অগ্নিমিত্রার। বিশাল সুইমিং পুল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ কেন্দ্রীয় বাহিনীর। তৃণমূল জামানায় রমরমা, বিজেপি সরকার গড়তেই অনুব্রত গড়ে বন্ধ সব বেআইনি টোল প্লাজা। রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলক বন্দে মাতরম, বিকৃত ইতিহাস বদলের বার্তা শ্রমিকের। বিজেপি নেতাকে খুনের চেষ্টা, পুলিশের জালে তৃণমূলের দুই প্রভাবশালী নেতা, ভোট মিটতেই হুলস্থুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ভোট পরবর্তী অশান্তির একটি মামলায় সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। সওয়াল শেষে এজলাস থেকে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান তোলেন আইনজীবীদের একাংশ। কলকাতা হাইকোর্ট চত্বরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মামলা করতে। হাইকোর্টে সওয়াল করেন প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। তারপরে এজলাস থেকে বেরিয়েই বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে চোর স্লোগান তুলতে থাকেন আইনজীবীদের একাংশ। ভিড়ের মধ্যে থেকে ভেসে আসে কুকথাও। এই বিক্ষোভের মাঝেই হাইকোর্ট চত্বর ছাড়েন মমতা। আইনজীবীদের একাংশের দিকে হাত দেখিয়ে বলেন, ওরা আমাকে মেরেছে। বৃহস্পতিবার ভোট পরবর্তী অশান্তির একটি মামলা শুনানি ছিল হাইকোর্টে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শেষচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটি জনস্বার্থ মামলা করেছেন। প্রধান বিচারপতি পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের এজলাসে এই মামলার শুনানি হয় বৃহস্পতিবার সকালে। ওই মামলাতেই আইনজীবী হিসাবে সওয়াল করার জন্য গিয়েছিলেন মমতা। সকাল 11টার কিছু আগে হাইকোর্ট চত্বরে পৌঁছে যান তিনি। আইনজীবীর বেশে হাজির হন প্রধান বিচারপতি পালের এজলাসে। সেখানে সওয়াল করেন তিনি। তারপরে এজলাস থেকে বেরোনোর সময়ই ঘটে বিপত্তি। তৃণমূল নেত্রী যে মামলা লড়তে গিয়েছেন সে কথা প্রত্যাশিতভাবেই ততক্ষণে ছড়িয়ে পড়েছিল হাইকোর্টের আইনজীবী মহলে। হাইকোর্টের লবিতে ভিড়ও জমেছিল আইনজীবীদের। শুনানি পর্ব শেষে এজলাস থেকে বেরিয়েই হাইকোর্টের লবিতে বিক্ষুব্ধ আইনজীবীদের একাংশের সামনে পড়ে যান মমতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়েই তার বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন আইনজীবীদের একাংশ। ওঠে চোর স্লোগান। ভিড়ের মধ্যে অন্য কুকথাও শোনা যায়। রাজ্য শাসনের দায়িত্বভার গ্রহণ করে একে একে সব ক্ষেত্রকে ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক দপ্তরে উন্নয়নের আর কাজে মসৃণ গতি আনতে নতুন নতুন নিয়ম লাগু করছেন। এবার পুলিশ প্রশাসনের বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, ধর্মীয় স্থান ও অনুষ্ঠানের নির্দিষ্ট মাত্রার বাইরে মাইক বাজানো চলবে না। সীমা পেরোলেই পুলিশকে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে, এর অন্যথা যাতে না হয় তার জন্য এদিন রীতিমতো কড়া সুরে পুলিশ কর্তাদের জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শব্দদূষণ রুখতে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক পদক্ষেপ করলেন। এদিন পুলিশ প্রশাসনকে তার কড়া বার্তা, ধর্মীয় স্থানের আশেপাশে কোনোভাবেই নির্ধারিত মাত্রার বাইরে মাইক বাজানো চলবে না। যদি তেমন ঘটে সেক্ষেত্রে পুলিশকেই কড়া ব্যবস্থা নিতে হবে। পরিবেশ আদালতের নিয়ম অনুযায়ী বসতি এলাকায় সর্বোচ্চ 55 ডেসিবেল পর্যন্ত স্তরে বাজানো যায় মাইক। তবে শিল্পতালুক ও ব্যবসায়িক এলাকায় এই মাত্রা কিছুটা বেশি। ধর্মীয় স্থান যেহেতু সাধারণত বস্তি এলাকায় তৈরি হয়, তাই এখানকারও সর্বোচ্চ মাত্রা 55 ডেসিবেল নির্ধারিত করেছে পরিবেশ আদালত। তবে বিশেষ উৎসব ও অনুষ্ঠানে 65 ডেসিবেল পর্যন্ত ছাড় দেওয়া হতো এতদিন, কিন্তু রাজ্যে সরকার বদলের পর যাবতীয় নিয়ম কঠোর করা হয়েছে। তার মধ্যে অন্যতম শব্দের মাত্রা। বৃহস্পতিবার রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সেখানে তিনি কড়া নির্দেশ দিয়েছেন, কোনো ধর্মীয় স্থানেই আর তারস্বরে মাইক বাজানো চলবে না। নির্দিষ্ট মাত্রার বাইরে তা বাজানো হলে পুলিশ যাতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নয় সে কথা বারবার তিনি বলেছেন। রাজ্যে পশু বলি বা ধর্মীয় কারণে পশু হত্যা নিয়ে আইনি কড়াকড়ি শুরু করল পশ্চিমবঙ্গের নয়া বিজেপি সরকার। বুধবার স্বরাষ্ট্র দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশু বলি দেওয়া এখন থেকে দণ্ডনীয় অপরাধ। মূলত গরু, মহিষ, বলদ বা বাছুরের মতো গবাদি পশু বলির ক্ষেত্রে একগুচ্ছ শর্ত আরোপ করা হয়েছে। কি কি শর্ত পালন করতে হবে? নতুন নির্দেশিকা অনুযায়ী পশু বলি দিতে হলে নিম্নলিখিত বিষয়গুলি বাধ্যতামূলক। 1. পশুটি ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ বা স্ত্রী মোষ, মোষের বাচ্চা এবং মুষ্কচ্ছেদিত মোষ আদৌ বলির উপযুক্ত কিনা সে ব্যাপারে শংসাপত্র গ্রহণ না করে তা কেউই বলি দিতে পারবেন না। 2. যুগ্ম শংসাপত্র। সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশু বলির জন্য শংসাপত্র দেবেন। 3. পশুর বয়স ও শারীরিক অবস্থা। পশুটির বয়স অন্তত 14 বছরের বেশি হতে হবে, অথবা যদি পশুটি বার্ধক্য
চোট বা কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হয় তবেই বলি দেওয়ার অনুমতি মিলবে। 4. নির্দিষ্ট স্থান। শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্থানে বা রাস্তার ধারে পশু বলি দেওয়া যাবে না। শুধুমাত্র সরকারি বা প্রশাসন অনুমোদিত কসাইখানাতেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 5. শংসাপত্র দিতে অস্বীকার করলে ক্ষুব্ধ ব্যক্তি শংসাপত্র প্রত্যাখ্যানের বার্তা পাওয়ার 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারেন। নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ উঠেছে। তা নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা রয়েছে। ওই মামলায় সওয়াল করার জন্য আদালতে গিয়েছেন মমতা। আইনজীবী বেশে হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। এবার নির্বাচনের পরে হাইকোর্টে হাজির হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে আইনজীবীর বেশে হাইকোর্ট চত্বরে পৌঁছে যান তিনি। সকাল 11টার কিছু আগে হঠাৎ হাইকোর্ট চত্বরে পৌঁছে যান তৃণমূল নেত্রী। আইনজীবীর পোশাক পরে হাইকোর্টের চত্বরে হাজির হন তিনি। বৃহস্পতিবার ভোট পরবর্তী অশান্তির একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানে সওয়াল করেন তিনি। প্রধান বিচারপতির এজলাসে তৃণমূল নেত্রী মমতা বলেন, প্রথমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। 1985 সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তারপর থেকে সদস্যপদ রিনিউ করেছি। ভোটের পর শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এইসব অভিযোগ আসছে। ঘরবাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কোনো পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনো বুলডোজার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ। প্লিজ রাজ্যবাসীকে বাঁচান। অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পাল্টা সওয়াল করেন, ওইসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি এজলাসে বলেন, নির্দিষ্ট করে তথ্য দিয়ে বলা হচ্ছে না কোথায় কি ঘটেছে। রাজ্যের পুলিশ সতর্ক এবং সক্রিয় রয়েছে। বলা হচ্ছে রাজ্য জুড়ে 2000-এর বেশি অভিযোগ এসেছে, কিন্তু এইসব অভিযোগের কোনো ভিত্তি নেই। কে কখন অভিযোগ করেন বিস্তারিত কিছুই বলা হচ্ছে না। রাজ্যের আইনজীবীর আরও সওয়াল, 2021 ভোট পরবর্তী অশান্তি খুঁজতে 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ বসেছিল। এখানে আগে আদালত খুঁজে তো দেখুক আদৌ ভোট পরবর্তী অশান্তির ঘটনা কিনা। এখনই অন্তর্বর্তী নির্দেশ কেন দেবে আদালত? রাজ্যে জমানা বদলের পর এবার সংসদীয় রণকৌশল ঠিক করতে কালীঘাটে জরুরি বৈঠকে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ও রাজ্যসভা সাংসদদের নিয়ে এই বৈঠকে মূলত কাঠগড়ায় তোলা হয়েছে বিজেপি এবং নির্বাচন কমিশনকে। লোকসভায় বর্তমানে তৃণমূলের সাংসদ সংখ্যা 28। বসিরহাটের হাজী নুরুল ইসলামের প্রয়াণে সংখ্যাটি 1 কমেছে এবং রাজ্যসভায় রয়েছেন 13 জন প্রতিনিধি। এদিনের বৈঠকে মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দেশে এখন সুপার এমার্জেন্সি বা চরম জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এদিন দরাজ সার্টিফিকেট দেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, কল্যাণকে অভিনন্দন, আমরা একটা ভালো লড়াই লড়েছি। বিজেপি 100 জন আইনজীবী নিয়ে হাজির ছিল। ঘরের ভিতরেও ওরা স্লোগান দিচ্ছিল। কল্যাণের অভিযোগ, বিজেপির এক প্রবীণ আইনজীবী স্লোগান দেওয়া শুরু করেছিলেন, যা নজিরবিহীন। তিনি আরও দাবি করেন, শুভেন্দু অধিকারীর নির্দেশেই এইসব কাণ্ড ঘটানো হয়েছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, গণনার দিন তার এজেন্টকেও হেনস্থা করা হয়েছে। তিনি বলেন, আমি ওদের মুখোশ খুলে দিতে চেয়েছিলাম। পরিস্থিতি সুপার এজেন্সির মতো ছিল, তবে 2029 সালে ওরা নিশ্চিতভাবেই হারবে। বৈঠকে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে ধরা দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মতে, তৃণমূল কেবল বিজেপির বিরুদ্ধে লড়েনি, লড়েছে কেন্দ্রের গোটা শক্তির বিরুদ্ধে। গণনার দিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গণনা কেন্দ্রে সিএপিএফ জওয়ানরা এজেন্টদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। প্রার্থীদের পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে, এমনকি ছিঁড়েও ফেলা হয়েছে। ভোট লুট, মানুষের ভোট কিভাবে লুট করা হয়েছে সেই সত্য একদিন সামনে আসবেই। ইভিএম কারচুপি, ইভিএম এবং 17C ফর্মের হিসেবে গরমিল ছিল। এমনকি ইভিএমের ব্যাটারিরও 90% বেশি চার্জ দেখাচ্ছিল। ছদ্মবেশ বিজেপির লোকজন সিআরপিএফের পোশাক পরে এসে হামলা চালিয়েছে বলে ইনপুট রয়েছে দলের কাছে। সদ্য শপথ নিয়েছেন রাজ্যের বিজেপি সরকারের 5 মন্ত্রী। এদিকে গত কয়েকদিনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের তরফে একের পর এক পদক্ষেপ চলছে। তারই মধ্যে জানা যাচ্ছে এবার থেকে মা ক্যান্টিনে মিলবে মাছ ভাতও। তবে কি আগের তৃণমূল সরকারের আমলে চালু হওয়া ডিম ভাত আর মা ক্যান্টিনের মেনুতে থাকবে না? বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ডিম ভাত যেটা 5 টাকায় ছিল সেটা চালু থাকবে, তার সঙ্গে মাছও যুক্ত হবে। তার গুণগত মান ঠিকঠাক করা হবে যাতে লোকজন খেতে পারেন। আরও বেশি জায়গায় করা যায় কিনা, এটা গরিব মানুষদের জন্য ব্যবস্থা আছে, সেটাকে ঠিকঠাক করা। এরই সঙ্গে দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ওটা চালু করা হবে।
তার কাছে প্রশ্ন যায়, এর দাম কি 5 টাকায় থাকবে? উত্তরে দিলীপ ঘোষ বলেন, আপাতত 5 টাকায় থাকবে, দেখা যাক, যদি মনে করা হয় বরাবর দরকার আছে, খরচা যদি বাড়ে তাহলে সরকার ভাববে। ফলত আপাতত 5 টাকাতেই মিলবে এই মাছ ভাত। প্রসঙ্গত, এই মা ক্যান্টিন শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের আমলে। সেই সময় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য এই ক্যান্টিন চালু হয়। সেখানে 5 টাকায় দেওয়া হয় ডিম ভাত। অল্প সময়ের মধ্যে এই ক্যান্টিন নিয়ে আলোচনাও হয়েছিল জনমানসে। তৃণমূলের দলীয় ট্যাগলাইন ছিল মা ক্যান্টিন, মা মাটি মানুষ। আর এই ক্যান্টিনের নাম মা ক্যান্টিন। নামের কি কোনো পরিবর্তন ঘটবে? বিজেপি আমলে আপাতত মা ক্যান্টিনের নাম পাল্টাচ্ছে না বলেই ইঙ্গিত দিয়েছেন দিলীপ ঘোষ। প্রকৃতির রুদ্ররূপে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। গত 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত 104 জন। এরই মধ্যে বেরেলি জেলা থেকে সামনে এসছে এক শিউরে ওঠা ভিডিও, যা ঝড়ের ভয়াবহতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে ঝড়ের দাপটে এক টিনের চালের খুঁটি ধরে থাকা এক পৌর খড়কুটোর মতো আকাশে উড়ে যাচ্ছেন। আকাশে ওরা পৌরের অলৌকিক বেঁচে ফেরা ভাইরাল হওয়া ভিডিওর ওই ব্যক্তির পরিচয় মিলেছে। 50 বছর বয়সী ওই ব্যক্তির নাম নানহে খান, বাড়ি বেরেলির ভামরা এলাকায়। পুলিশ জানিয়েছে, একটি বিয়ের প্যান্ডেলের টিনের চালের খুঁটি ধরে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ 100 কিমি বেগে আসা ঝোড়ো হাওয়া পুরো প্যান্ডেলটিকে উড়িয়ে নিয়ে যায়, যার সাথে নানহে খানও কয়েক ফুট উপরে উঠে যান এবং বেশ খানিকটা দূরে আছড়ে পড়েন। অলৌকিকভাবে বেঁচে ফিরলেও তার বাঁ হাত ও পা ভেঙে গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং প্রচণ্ড আতঙ্কে রয়েছেন। মৃত্যুর মিছিল উত্তরপ্রদেশের প্রশাসন সূত্রে খবর, এই দুর্যোগে রাজ্য জুড়ে ব্যাপক প্রাণহানি ঘটেছে। প্রবল দুর্যোগে এখনও পর্যন্ত 104 জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন 52 জন। এছাড়াও ঝড়ের দাপটে রাজ্যের বিভিন্ন প্রান্তে 130টি গবাদি পশুরও মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 100 খানেক বাড়ি। বিধ্বংসী ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়াগরাজ। এই জেলায় মারাত্মক এই দুর্যোগের বলি হয়েছেন 21 জন। এছাড়াও মির্জাপুরে 19 জন, ভদোহিতে 14 জন, ফতেহপুরে 11 জন ও বেরেলিতে 2 জনের মৃত্যুর খবর মিলেছে। বেরেলিতে 12 বছরের এক কিশোরী গাছ চাপা পড়ে এবং 76 বছরের এক বৃদ্ধা মাথায় কাঠের ব্লক পড়ে প্রাণ হারিয়েছেন। অধিকাংশই মৃত্যু হয়েছে দেওয়াল চাপা পড়ে বা উপচে পড়া গাছের আঘাতে। চাকা ঘুরছে বনবন, সমান তালে চলছে পা দুটিও। পরনে সাদা ধবধবে পাঞ্জামা পাঞ্জাবি, গলায় গেরুয়া উত্তরীয় পরে প্যাডেল সাইকেল চালিয়ে তিনি চলছেন বিধানসভার উদ্দেশ্যে। আজ তিনি বিধায়ক হিসেবে শপথ নেবেন। এমন একটি গুরুত্বপূর্ণ দিনে বিধানসভা চত্বরে এমনই ছবি ধরা পড়ল, যা দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন সকলে। তিনি হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি। শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকাল সকাল সাইকেল চালিয়ে পৌঁছে গেলেন বিধানসভায়। বৃহস্পতিবার বিধানসভায় শপথ গ্রহণের দ্বিতীয় দিন। এদিন 137 জন বিধায়ককে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। দ্বিতীয় দফার শপথের নাম ছিল হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলির। সেই মতোই সকাল সকাল তিনি পৌঁছে যান বিধানসভায়। তাকে দেখে গোটা বিধানসভা চত্বর পথ চলতি মানুষও খানিকক্ষণ দাঁড়িয়ে দেখেন বিধায়কের কীর্তি। মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশে জ্বালানির ভাণ্ডার সুরক্ষিত রাখতে সাশ্রয়ী বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। নিজের কনভয়ের 50% গাড়ি কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মোদি। সেই পথে হেঁটে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কনভয়ের গাড়ি কমিয়েছেন। জ্বালানি খরচ বাঁচাতে কনভয় এড়িয়ে বুধবার শপথ গ্রহণের প্রথম দিনে এমএলএ হোস্টেল থেকে বাসে চেপে বিধানসভায় গিয়েছিলেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার গাড়ি বাস কিছুই নয়, 2 চাকার ভরসায় হলদিয়ার বিধায়ক পৌঁছলেন বিধানসভায়। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করার অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। দিনহাটা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। ধৃতদের নাম মাজিনুর রহমান ও আলী হোসেন। তাদের দুজনেরই বাড়ি দিনহাটায়। তারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সোশ্যাল মিডিয়ায় পরিচিত। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তারা একটি ভিডিও পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই এই নিয়ে অভিযোগ দাঁড়ায়।
সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে দিনহাটা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের কড়া বার্তা, কোনো ব্যক্তির বিরুদ্ধে সমাজ মাধ্যমে গালিগালাজ করে ভিডিও বা কন্টেন্ট পোস্ট করা যাবে না। পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয় এমন কোনো পোস্ট নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে বলে পুলিশ আরও জানিয়েছে। এ বিষয়ে সকলকে সচেতন করা হচ্ছে। বিভিন্ন থানায় এই নিয়ে মিটিংও করা হচ্ছে। কোনোভাবেই সমাজ মাধ্যমে কোনো ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করা যাবে না। উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পর পুলিশ প্রশাসনের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে কোনো অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। সেই মতো কাজ করছে পুলিশ প্রশাসন। এবার সমাজ মাধ্যমেও আপত্তিকর পোস্ট নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হলো। বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজ্যে প্রশাসনিক রদবদলের পাশাপাশি এবার বড়সড় কড়া পদক্ষেপের পথে হাঁটল নতুন বিজেপি সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গ সরকারের কোনো জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিতে গেলে ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। নির্বাচন কমিশনের বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া যাদের নাম বাদ পড়েছে তাদের আর সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন। রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তার কথায়, যিনি এই দেশের নাগরিক নন তিনি কোনোভাবেই সরকারি সুবিধা পেতে পারেন না। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে প্রায় 91 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে 27 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে তথ্যের অসঙ্গতির কারণে। অভিযোগ উঠেছিল সামান্য বানানের ভুল ও ঠিকানার ত্রুটির জন্য অনেক প্রকৃত নাগরিকের নামও তালিকায় জায়গা পায়নি। কিন্তু সরকারের নতুন অবস্থান সেই বিতর্ককে আরও উস্কে দিল। সবথেকে বড় প্রভাব পড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার এবং নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ওপর। সরকারের পরিকল্পনা অনুযায়ী যাদের নাম ভোটার তালিকায় নেই তাদের লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে। আগামী 1 জুনের আগে এই স্ক্রিনিং বা বিশ্লেষণ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মৃত ব্যক্তি বা যারা দেশের নাগরিক নন তাদের সরকারি টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। এমনকি যাদের আবেদন বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন তাদেরও আপাতত সুবিধার বাইরে রাখা হচ্ছে। তবে নাগরিকত্ব সংশোধন আইন বা সিএ এর আওতায় যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে সরকার কিছুটা নমনীয় হতে পারে বলে বিভিন্ন সূত্রে খবর। এটি অনেক আবেদনকারীর কাছে আশার আলো হয়ে দাঁড়িয়েছে।